2026-এর বিধানসভা নির্বাচনের আগে এনুমারেশন ফর্ম কিন্তু আমাদের সবাইকেই ফিল আপ করতে হয়েছে এবং এসআইআর প্রক্রিয়ায় এই এনুমারেশন ফর্ম ফিল আপ করার পরে অনেককে গিয়ে আবার তারপরেও লাইনে দাঁড়াতে হয়েছে, প্রমাণ করতে হয়েছে ভোটার হিসেবে নিজের বৈধতা, এবং শেষ পর্যন্ত আমরা সবাই নিজেদের বৈধ ভোটার হিসেবে প্রমাণ করতে পেরেছি। অবশ্যই প্রায় 27-28 লাখ লোক এখনো পর্যন্ত এই লড়াইয়ে সামিল রয়েছেন। কিন্তু যারা বৈধ ভোটার হয়ে গিয়েছেন তারা যদি ভাবেন যে যাই হোক ফর্ম ফিল আপের বিষয়টা মিটে গেছে এবং ভোটাধিকার পেয়ে গিয়েছি, নিশ্চিন্ত। ফর্ম ফিল আপের বিষয়ে এতটা নিশ্চিন্ত হবেন না, কারণ আরেকটি ফর্ম ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং এসআইআর এর যে ফর্ম তার থেকে এই ফর্মটি লম্বায় অনেক বেশি। প্রায় 40টি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে এবং ইতিমধ্যেই সরকারি দপ্তর থেকে এই ফর্মটি বিজ্ঞাপিত হয়েছে, অর্থাৎ নোটিফিকেশন হিসেবে প্রকাশিত হয়েছে। এই সম্পর্কে বিস্তারিত আপনাদের জানানোর আগে একটা ছোট্ট ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। সম্প্রতি বিধাননগর মোটর ভেহিকলসের এক আধিকারিকের সঙ্গে কথা হচ্ছিল একটি ব্যক্তিগত বিষয়, এবং সেখানে তিনি আমাকে জানালেন যে এখন যে কোনো সরকারি কাজে আমাদের এখানে ধরুন লাইসেন্স ইস্যু হচ্ছে, কেউ গাড়ি কিনছেন তার রেজিস্ট্রেশন হচ্ছে, এখন কিন্তু আর আধার দিয়ে কোনো কাজ হচ্ছে না, এখন ভোটার আইডি লাগছে। এটা শুনে আমি কিছুটা খুশি হয়েছিলাম। এত কাঠখড় পুড়িয়ে নিজেকে বৈধ ভোটার করলাম, ভোটার আইডি যদি কিছুটা জাত ফিরে পায় তাতে কিন্তু খুশি হওয়ারই কথা, কারণ এতদিন ভোটার আইডির কোনো জাত ছিল না। এতদিন আপনার ঠিকানার প্রমাণ বলুন, বয়সের প্রমাণ বলুন, আধার কার্ডই ছিল আসল প্রমাণপত্র। অনেক ক্ষেত্রে ভোটার আইডি দিলে কাজ হতো, কিন্তু এটা একটা অপশনই ছিল। ভোটার আইডি যেরকম জাতে উঠলো, আধার কার্ড তার জাত খুইয়েছে, অর্থাৎ আধার দিয়ে এখন এইসব কাজ হচ্ছে না। এমনকি আপনি যদি পাসপোর্ট অ্যাপ্লিকেশনও করেন সেখানেও আপনার ভোটার আইডি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। তবে এটার পিছনে লজিকটা অবশ্যই এটা যে এত কাঠখড় পুড়িয়ে এসআইআর করা হয়েছে, ফলে এসআইআর প্রক্রিয়া যারা পার করেছেন তাদের ক্ষেত্রে সরকার অনেকটাই নিশ্চিন্ত, এর মধ্যে কোনো রকম অনুপ্রবেশকারী ঢোকার সুযোগ নেই, এটাই ধরে নিচ্ছে সরকার। কিন্তু এই যে সেন্সাস 2027 যার ফর্মটি ইতিমধ্যেই প্রকাশ করেছেন মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ, ইনি হচ্ছেন রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া এবং একই সঙ্গে সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া। এর দপ্তর থেকে এই ফর্মটি প্রকাশিত হয়েছে 80তম স্বাধীনতা দিবসের আগের দিন 14ই আগস্ট, এবং তাতে 40টি প্রশ্ন রয়েছে যার উত্তর দিতে হবে। আপনারা জানেন ইতিমধ্যেই এই সেন্সাসের একটা অনলাইন প্রসেস চালু হয়ে গেছে এবং সেখানে একটা এনুমারেশন ফর্ম আছে। সেলফ এনুমারেশন বলা হচ্ছে, যে আপনি নিজেই অনলাইনে গিয়ে সেই ফর্ম ফিল আপ করে নিজের সম্পর্কে, নিজের পরিবার সম্পর্কে তথ্য সরকারকে দিয়ে দিতে পারেন, যাতে একটা কিছুটা কাজটা এগিয়ে থাকে। কিন্তু তার মানে এই নয় যে আপনি যা দিলেন সেটাই সরকার মেনে নেবে। আলটিমেটলি সরকারি লোক আসবে, ফিজিক্যালি আপনার সঙ্গে দেখা করে আপনার কাছ থেকে তথ্য নেবে এবং এই ফর্মটা নিয়ে, এই যে 40টা প্রশ্নের নির্দিষ্ট প্রশ্নপত্রটি, সেইটি নিয়ে তারা আসবে এবং আপনার কাছ থেকে বিস্তারিত জানবে। কি জানবে, এই যে কি জানবে, ওই ফর্মে কি তথ্য দিতে হবে, এই বিষয়টা জানার পর আমার মনে হয়েছে যে বাংলায় একটা কথা আছে না, নারী নক্ষত্র, অনেকটা নারী নক্ষত্র সরকার জানতে চাইছে। সেন্সাস হিসেবে সরকার যে তথ্যগুলো সংগ্রহ করছে তাতে আমার আপনার সম্পর্কে একটা বিস্তারিত তথ্য ভান্ডার সরকারের কাছে যাবে। আমি একটু উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, মূলত এবারে প্রথম জাতি গণনা হচ্ছে, কাস্ট সেন্সাস, এবং সেই জন্য এটাকে একটা আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। আমি দেখলাম এই ফর্মের সম্পর্কে যেখানে যা রিপোর্ট বেরিয়েছে, এই জাতি গণনা সম্পর্কিত বিষয়টাকে গুরুত্ব দিয়ে বলা হয়েছে, যেটা ওপেন কলাম রাখা হয়েছে। প্রাইমারিলি একটা 16টা রাজ্যে ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে সেন্সাসের কাজ হয়েছে এবং এই 16 জুলাই থেকে হয়েছে, এবং সেই পরীক্ষামূলক যে কাজ তার ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে কাস্টের কলাম ওপেন, অর্থাৎ যিনি ফিল আপ করছেন তিনি তার যা জাতি, যেটা তার মনে হয় বা তার মনে হয় স্বীকৃতি পাওয়া উচিত জাতি হিসেবে, তিনি সেটা লিখবেন। এই সুযোগটা এবারের এই ফর্মে, সেন্সাস ফর্মে সরকার ইতিমধ্যেই দিয়েছে। 10 নম্বর প্রশ্নে নিজের জাতি লিখতে হবে। কেউ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব তো লিখতেই পারেন, এছাড়াও কেউ
তার যদি এরকম কোনো জাতি মনে হয় যে তিনি সেই জাতির প্রতিনিধি, তিনি লিখতে পারেন, তার জাতির নাম তিনি লিখতে পারেন এবং সেটাই সরকার গ্রহণ করবে। যে সমস্ত তথ্যগুলো খুব কমন, সাধারণভাবেই দিতে হয়, সেই তথ্যগুলো তো আছেই। যেমন ধরুন, হ্যাঁ, নাম দিতে হবে, বয়স দিতে হবে, লিঙ্গ অর্থাৎ আপনি পুরুষ, মহিলা, তৃতীয় লিঙ্গের ব্যক্তি কিনা সেই সম্পর্কে জানাতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত কিনা। আচ্ছা, আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্বামী বা স্ত্রীর নাম, সন্তান থাকলে তাদের নাম, এগুলো দিতে হবে। আপনার ন্যাশনালিটি, সেটা আপনাকে লিখতে হবে। লিখতে হবে রিলিজিয়ন, আপনি কোন ধর্মের মানুষ, সেটা কিন্তু এই সেন্সাসের ফর্মে লিখতে হবে। এরপর কাস্ট, ট্রাইব, আমি আপনাকে বললাম যে 10 নম্বর প্রশ্নের উত্তরে আপনার জাতি কি সেটা আপনাকে লিখতে হবে। এগুলো খুব কমন তথ্য, সেন্সাসে এগুলো থাকাই স্বাভাবিক। এরপরে দিতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তথ্য। আপনি যদি শিক্ষিত হন, স্কুল কলেজে গিয়ে থাকেন, কোন স্কুল, কোন কলেজ, কোন বিশ্ববিদ্যালয়, তার বিস্তারিত বিবরণ বা তথ্য, তাদের নাম আপনাকে জানাতে হবে। এবং আপনি সর্বোচ্চ কোন স্তর অবধি পড়েছেন, আপনি গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, নাকি ক্লাস 4 অবধি পড়েছেন তারপরে পড়েননি, সেই সম্পর্কে তথ্য আপনাকে দিতে হবে। আপনার সর্বোচ্চ শিক্ষা কোন পর্যন্ত। এবার ইন্টারেস্টিং হচ্ছে, শিক্ষার ক্ষেত্রে শুধুমাত্র আপনার প্রথাগত শিক্ষার তথ্য নয়, সরকার জানতে চাইবে আপনার ডিজিটাল লিটারেসি আছে কিনা, অর্থাৎ আপনি কম্পিউটার ব্যবহার করেন কিনা, এমনকি আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন কিনা, অর্থাৎ আপনি ডিজিটাল ডিভাইসেস ব্যবহার করতে অভ্যস্ত কিনা, সেই তথ্য সরকার কিন্তু এই সেন্সাসের মাধ্যমে আপনার কাছ থেকে জানতে চাইবে। সরকার আপনার কাছে জানতে চাইবে আপনি কোন ভাষায় কথা বলেন। না, সরকারের প্রশ্নটা হচ্ছে আপনার মাতৃভাষা কি। আপনার মাতৃভাষা কি, এই প্রশ্নের উত্তরের সঙ্গে আপনাকে লিখতে হবে আর কোন কোন ভাষায় আপনি কথা বলতে পারেন, অর্থাৎ আপনার মাতৃভাষা ছাড়া আর কোন কোন ভাষা আপনি জানেন, কটা ভাষা লিখতে পারেন, কটা ভাষা বলতে পারেন, এই সম্পর্কে তথ্য সরকার আপনার কাছ থেকে জানতে চাইবেন। সরকার আপনার পেশা সম্পর্কে জানতে চাইবেন। আপনি ব্যবসা করেন, চাকরি করেন, ধরুন আপনি চাকরি করেন, এই উত্তরটা দিয়েই কিন্তু আপনার দায় শেষ হয়ে যাচ্ছে না। সরকার আপনার কাছ থেকে জানতে চাইবে আপনি কোন সেক্টরে চাকরি করেন, সার্ভিস সেক্টর অর্থাৎ পরিষেবা ক্ষেত্র, নাকি ম্যানুফ্যাকচারিং সেক্টর, নাকি কোনো এগ্রিকালচারাল সেক্টর, কোন সেক্টরে আপনি চাকরি করেন সেই তথ্য আপনাকে দিতে হবে। এর সঙ্গে দিতে হবে আপনি কি পোস্টে চাকরি করেন, অর্থাৎ ধরুন আপনি ইন্ডাস্ট্রিতে বা ম্যানুফ্যাকচারিং সেক্টরে চাকরি করেন কিন্তু আপনি অ্যাকাউন্টেন্ট, তো সেই পরিচয়টা সরকার আপনার কাছে জানতে চাইবে। আপনি কি পোস্টে, কি ধরনের কাজে ওইখানে যান, অর্থাৎ শুধুমাত্র আপনি কোন সেক্টরে চাকরি করেন সেখানেই বিষয়টা ফুরিয়ে যাচ্ছে না, আপনাকে জানাতে হবে আপনার স্কিল, আপনি কি করেন সেখানে। আর যদি আপনি ব্যবসা করেন সেই সম্পর্কেও বিস্তারিত তথ্য সরকার নেবে। আচ্ছা, এবার এর সঙ্গে আরো ইন্টারেস্টিং হচ্ছে, সরকার আপনার কাছে জানতে চাইবে আপনার কাজের জায়গাটা, আপনি যেখানে থাকেন সেখান থেকে কত দূরে। সরকার আপনার কাছে জানতে চাইবে আপনি আপনার কাজে কিভাবে যান, হেঁটে যান, বাসে যান, ট্রেনে যান, নিজের কোনো 2 চাকা বা 4 চাকার গাড়িতে যান, কিভাবে যান, কতটা দূরে যান এবং তার জন্য কত সময় লাগে, এই সম্পর্কে তথ্য আপনাকে জানাতে হবে। এই সেন্সাসের ফর্ম ফিল আপ করতে গিয়ে এই সমস্ত তথ্য জোগাড় করে রাখুন, আপনার কাছেও এই ফর্ম আসবে। আপনি যদি চাকরি না করেন এবং চাকরি খুঁজছেন তো সেটাও জানাতে পারেন, সরকার সেই অপশনও রেখেছে। আপনি কাজ খুঁজছেন কিনা সেই তথ্য আপনি সরকারকে জানাতে পারেন। এবার আসুন, আপনার কাছে সরকার জানতে চাইবে আপনি জন্মেছিলেন কোথায়, ইয়োর বার্থ প্লেস। এই যেখানে জন্মেছিলেন সেখানে আপনি কত বছর ছিলেন, সেখান থেকে পরিবর্তন হয়ে অন্য কোথাও গিয়েছিলেন কিনা, সেখান থেকে আবার অন্য কোথাও গিয়েছিলেন কিনা, এবং এখন যেখানে আছেন সেখানে কখন এলেন, এই সম্পর্কিত তথ্য আপনাকে দিতে হবে সরকারের কাছে। যদি আপনি যেখানে জন্মেছেন সেখানেই এখনো থাকেন তাহলে তো আপনি পরিষ্কার জানিয়ে দেবেন যে আমি কোনো স্থান পরিবর্তন করিনি। কিন্তু যদি আপনি স্থান পরিবর্তন করে থাকেন তাহলে সরকারকে এটা জানাতে হবে যে আপনি কেন স্থান পরিবর্তন করেছেন।
সরকার কিন্তু আপনার কাছে জানতে চাইবে, যেখানে আপনি জন্মেছিলেন 5 বছর পর আপনি অন্য জায়গায় চলে গেলেন কেন, সেখানে থেকে আবার 7 বছর পরে অন্য জায়গায় চলে গেলেন কেন, এই প্রশ্নের উত্তর কিন্তু সরকারকে আপনাকে দিতে হবে। অর্থাৎ যে সমস্ত প্রশ্নের উত্তর সাধারণভাবে আমরা যে কোনো ফর্ম ফিল আপের সময় দিয়ে থাকি, যে সমস্ত তথ্য আমরা সরকারকে অন্যান্য ক্ষেত্রে দিয়ে থাকি, তার বাইরে এই সমস্ত তথ্য আধারের, আমি বললাম যে জাত আপাতত একটু হলেও নেমেছে, কিন্তু তারপরেও এই ফর্মে, সেন্সাসের যে এনুমারেশন ফর্ম, সেখানে আধার নাম্বার আপনাকে লিখতে হবে, আপনার মোবাইল নাম্বার লিখতে হবে, এবং একই সঙ্গে আপনার যদি লাইসেন্স থাকে, ড্রাইভিং লাইসেন্স, তার ডিটেল আপনাকে দিতে হবে। অর্থাৎ শুধু লাইসেন্স আছে বা লাইসেন্স নাম্বার নয়, আপনাকে জানাতে হবে আপনি কি ধরনের গাড়ি চালানোর লাইসেন্স পেয়েছেন, 2 চাকা, 4 চাকা, কমার্শিয়াল ভেহিকেল, হেভি ভেহিকেল, এর বিবরণ আপনাকে দিতে হবে। আপনার পাসপোর্ট থাকলে সেই পাসপোর্টের নাম্বার আপনাকে জানাতে হবে, সেই সম্পর্কিত তথ্য আপনাকে দিতে হবে। আর অবশ্যই ভোটার আইডি, আমি বললাম এখন অন্যতম গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এখন ভোটার আইডিও আপনাকে দিতে হবে। সব মিলিয়ে এই যে 40টা প্রশ্ন, এই 40টা প্রশ্নের মাধ্যমে সরকার আপনার নারী নক্ষত্র জানতে চাইবে এই সেন্সাসে, আর এগুলো আপনাকে দিতেই হবে। সরকার এই তথ্যগুলো কিভাবে, কতটা নিরাপদে রাখবে, এই বিতর্কটা আসে তারপরে। এটা পুরনো বিতর্ক, কিন্তু আমি যেটা আপনাদের কাছে জানতে চাই এই তথ্য আপনাদের সামনে রাখার পর, যে এ নিয়ে আপনারা কি মনে করছেন। প্রথমত, যে কেউ তার ব্যক্তিগত এত বিস্তারিত তথ্য সেন্সাসের মাধ্যমে সরকারকে জানাবেন। সরকার ভারতের প্রতিটি নাগরিক সম্পর্কে এই ধরনের একটা বিশাল তথ্য ভান্ডার গড়ে তুলবে। এর পজিটিভ দিক অনেক আছে। সরকার তাদের বিভিন্ন পরিকল্পনাগুলো, তাদের বিভিন্ন স্কিমগুলো, সেগুলো ডিজাইন করার সময় এই ডেটা অবশ্যই সরকারকে প্রচুর সাহায্য করবে। সরকার জানতে পারবে কতজন মানুষ কি ধরনের স্কিলের এই মুহূর্তে ভারতবর্ষে আছেন, কোন কোন সেক্টরে কত লোক কাজ করছেন, কত লোক এই মুহূর্তে বেকার রয়েছেন, চাকরি করতে পারছেন না বা চাকরি পাচ্ছেন না, কত লোক ব্যবসা করছেন, এভরি ডিটেল। কিন্তু কথা হচ্ছে একই সঙ্গে প্রতিটি মানুষ তার ব্যক্তিগত তথ্য, এত বিস্তারিত ব্যক্তিগত তথ্য সরকারের হাতে তুলে দেবে, ফলে সেই তথ্যের নিরাপত্তাও খুব গুরুত্বপূর্ণ। সেই তথ্য যাতে মিসইউজ না হয়, কোনোভাবে লিক হয়ে অন্য কারোর হাতে চলে না যায়, এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠবে। ইতিমধ্যেই আমার ধারণা এই বিতর্ক আস্তে আস্তে দানা পাকাতে শুরু করেছে। বিরোধীরা এই নিয়ে সরব হবেনি, তাদের কাজই সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করা, বিরোধিতা করা। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই যে আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন, এবং সরকারের কাছে এই বিস্তারিত তথ্য জানানোর প্রক্রিয়াটি আপনার কাছে কেমন, আপনি কতটা ইগারলি, কতটা আগ্রহের সঙ্গে নিজের সম্পর্কে এত বিস্তারিত তথ্য সরকারকে জানাতে চান।